নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প মানুষ খেকো ভূত, লেখক সুজিত নাথ। ২৪ পরগনা জেলার একটি ছোট শহর। শহরটির বাঁদিক দিয়ে বয়ে যাচ্ছে একটি বেশ বড় খাল। গঙ্গার সঙ্গে এই খালের যোগ থাকায় সব সময় জল ভর্তি থাকে, এই জন্য মাছও পাওয়া যায় প্রচুর। জেলেরা এই খালের মাছ ধরে বিক্রি করে পয়সা রোজগার করে। শহরটি ছোট হলে কি হবে, এখানে দোকানপত্র রয়েছে প্রচুর, বড় ছোট নানান রকম দোকান চারিদিকে। ইলেকট্রিক আলোও আছে। রোজই বাজার বসে, তবে সপ্তাহে দুদিন হাট হয়। দূর থেকে বহু লোক আসে হাটে। ধান, চাল, পাট, গুড়, শাকসবজি বোঝাই করে নৌকা নিয়ে আসে চাষিরা। কেউ আবার গরুর গাড়িতেও জিনিসপত্র নিয়ে আসে হাটে বিক্রির জন্য। শহরের পূর্ব দিকে পিচ ঢালা বেশ চওড়া রাস্তা উত্তর দিক থেকে দক্ষিণে চলে গেছে। এই রাস্তায় বাস, লরি, মোটরসাইকেল, সাইকেল রিক্সা প্রভৃতি চলাচল করে। লরিতে করে ধান, চাল, কলাই, নানা রকম তরিতরকারি কলকাতায় চালান যায়। খালটি বয়ে চলেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এর উপর ব্রিজ আছে, তার উপর দিয়ে বাস, লরি প্রভৃতি যাতায়াত করে। খালের ধার দিয়ে একটা চওড়া মাটির রাস্তা এঁকে বেঁকে গ্রামের ভেতর দিয়ে চলে গেছে দূরের গ্রামের দিকে। শহর থেকে এই রাস্তা দিয়ে আধ মাইল মাত্র এগোলেই সামনে দেখা যায় একটি গ্রাম। এখানে সব জাতের লোকের বাস। রাস্তার দুপাশে বড় বড় গাছ। আরও খানিক দূর এগিয়ে গেলেই মুসলমান পাড়া। মুসলমান পাড়া পার হয়েই রাস্তাটা দুভাগ হয়ে গেছে দূরে, বহু দূরে গ্রামের দিকে, আর একটা গেছে খালের দিকে। খালের দিকে রাস্তা ধরে প্রায় আধ মাইল এগিয়ে গেলে খালের ধারেই শ্মশান। চারিদিকে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গল। এর উত্তর দিকে মুসলমানদের গোরস্থান, তারই খানিকটা আগে ভাগাড়। গরু, মহিষ প্রভৃতি মরলে গায়ের লোক এখানেই ফেলে দিয়ে যায়। চারিদিকে থমথমে ভাব। বিশেষ প্রয়োজন আর মরা পোড়ানোর দরকার না হলে কেউ বড় একটা ওদিকে যায় না। মুসলমান পাড়ায় বসির নামে একটা লোক ছিল, ডাকাত। দলবল নিয়ে ডাকাতি করত। এই এলাকার সকলেই তাকে রীতিমতো ভয় করে, কেউ তাকে কিছু বলতো না। এছাড়াও সে ছিল ঠ্যাঙাড়ে। লাঠি হাতে নিয়ে মাটির রাস্তার ধারে ঝোপে ঝাড়ে অন্ধকারে লুকিয়ে থাকত সে। কোনো লোক সেই পথ দিয়ে গেলেই তাকে ঠেঙিয়ে মেরে তার সব কেড়ে নিত। একদিন গ্রাম থেকে একজন মুসলমান ব্যবসাদার গরুর গাড়ি নিয়ে হাটে পাট কিনতে আসছিল। সেই দিন শহরে থেকে পরের দিন হাট থেকে পাট খরিদ করে নৌকায় করে কলকাতায় চালান দেবার ইচ্ছে রাত্রে গাড়ি নিয়ে আসছিল। ঠিক গোরস্থানটা পার হয়ে একটু এগিয়েছে, এমন সময় পাশে ঝোপঝাড় থেকে বসির তার ৩-৪ জন সঙ্গী নিয়ে লাফিয়ে পড়ল গরুর গাড়ির সামনে। বেগতিক দেখে প্রাণের ভয়ে গাড়োয়ান অন্ধকারের মধ্যে ছুটে পালালো। যমদূতের মতো কালো কুচকুচে চেহারা নিয়ে লাফিয়ে পড়তেই ভিতর থেকে সেই মুসলমান ভদ্রলোক কাতরভাবে বললেন, আমাকে মেরো না তোমরা, আমার যা আছে সব তোমাদের দিচ্ছি। কিন্তু কে কার কথা শোনে? বসির সঙ্গে সঙ্গে
তার মাথায় লাঠির আঘাত করল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। হায় আল্লাহ বলে তিনি লুটিয়ে পড়লেন গাড়ির মধ্যে। বশির তার টাকা পয়সা সব কেড়ে নিয়ে লাঠি দিয়ে ঠেঙিয়ে একেবারে শেষ করে দিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। মৃতদেহ পড়ে রইল রাস্তার উপর। সকালে কতগুলো কুকুর এসে চাপ চাপ রক্ত চেটে খেতে লাগলো। একজন গায়ের লোক কাস্তে হাতে নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ছুটতে ছুটতে গায়ে গিয়ে সবাইকে খবর দিল। সবাই ছুটে এলো, কিন্তু কেউ চিনতে পারল না লোকটাকে। এদিকে সকাল হতেই সেই গাড়োয়ানটা ছুটে গেল গ্রামে, আর গ্রামের লোকেদের সব কথা বলল। সব শুনে গ্রামবাসীরা বুঝতে পারল এ কাজ করেছে বশির, কিন্তু ভয়ে কেউ নাম বলল না। মুসলমান ভদ্রলোকের বাড়িতে খবর দিতেই তার বাড়ির সকলেই ছুটে এলো ঘটনাস্থলে। পুলিশে খবর দেওয়া হলো, সকলকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউ বশিরের নাম বলল না ভয়ে। ভদ্রলোক ছিলেন বেশ ধনী। তার ছেলেরা ও আত্মীয় স্বজন পুলিশকে টাকা পয়সা দিয়ে নিরস্ত করল। এইভাবে সারা দিন কেটে গেল। বিকেলবেলা গ্রামবাসীদের সাহায্যে ভদ্রলোকের মৃতদেহ গোরস্থানে নিয়ে কবর দিয়ে যে যার ঘরে চলে গেল। এই ঘটনার পর বশির গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রইল। পুলিশের হাত থেকে বাঁচবার জন্য সে খোঁজ খবর রাখতে লাগল। কয়েকদিন কেটে যাবার পর অন্ধকার রাতে মাঠের উপর দিয়ে আসছিল বশির তার নিজের গ্রামে। হঠাৎ তার পায়ে যেন কি কামড়ালো। তার মাথা ঘুরে গেল। সে ও বলে বসে পড়ল সেখানে। বিষের জ্বালায় তার সারা দেহ জ্বলে যেতে লাগলো। সে কোনো রকমে টলতে টলতে খানিকটা এগিয়ে গেল, কিন্তু পারল না, পড়ে গেল মাঠের উপর। ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। সেই অজ্ঞান অবস্থাতেই মরে পড়ে রইল মাঠের মাঝে। সকালে লোকজন মাঠে কাজ করতে এসে দেখল বশির মরে পড়ে আছে। কাঠের মতো শক্ত হয়ে গেছে তার দেহটা। বশিরের বাড়িতে খবর দেওয়া হলো। সবাই কাঁদতে কাঁদতে ছুটে এলো সেখানে। বশিরের ছেলে ছিল না, শুধু একটা মেয়ে আর দুটো বউ। তারা হাউ হাউ করে কাঁদতে লাগলো। একজন ছেলে বললে, কেঁদে আর কি হবে, ও তো মরে গেছে। এখন গোর দেওয়ার ব্যবস্থা করো। ডাকাতি আর মানুষ খুন করে বশির বেশ কিছু টাকা পয়সা এবং গয়নাগাটি রেখে গেছিল। কাজেই ব্যবস্থার কোনো ত্রুটি হলো না। নিয়ম অনুযায়ী গোর দেওয়া হলো। গায়ের লোক বলা বলি করতে লাগলো, এত পাপ কি সহ্য হয়? যাক বাবা, মরেছে না বাঁচা গেছে। বশিরের জন্যেই গায়ে পুলিশ জুলুম করত, এবার থেকে নিশ্চিন্তে থাকা যাবে। গায়ের লোক ভেবেছিল বশির মরেছে, এবার শান্তিতে থাকবে, কিন্তু তা আর হলো না। কথায় বলে না, স্বভাব যায় না মূলে। বশিরেরও তাই হলো। বেঁচে থেকে যেমন লোককে জ্বালিয়েছিল, মরেও ভূত হয়ে সেই রকম জ্বালাতে লাগলো গায়ের লোককে। সেদিন বশিরের পাশের বাড়ি থেকে বাছুর চুরি হয়ে গেল। চারিদিকে খোঁজ পড়ল, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। শেষকালে তার পরদিন সকালে গোরস্থানে খানিকটা দূরে একটা বেশ বড় শেওড়া গাছের তলায় দেখা গেল
বাছুরটা মরে পড়ে আছে, তার আধখানা কিসে যেন ছিঁড়ে খেয়েছে। ভয় পেয়ে গেল সবাই। এ তো মানুষের কাজ নয়, নিশ্চয়ই ভূত বা দানতে এই কাজ করেছে। এরপর থেকে কারো হাঁস, কারো মুরগি আর কারো ছাগল চুরি যেতে লাগলো, আর তাদের ছাল চামড়া পালক পাওয়া যেতে লাগলো গোরস্থানের কাছে। সেদিন ঘটল এক ভয়ঙ্কর ব্যাপার। একদল মুসলমান একজনকে বিকেলবেলা গুড় দিয়ে গেল। পরের দিন সকালে সবাই দেখল মাটি খুঁড়ে কে যেন কফিনটাকে তুলেছে, দেহটা পড়ে আছে একধারে। সেদিন আনোয়ারের 14-15 বছরের ছেলেটা সন্ধ্যের পর গরু নিয়ে ফিরছিল গোরস্থানের পাশ দিয়ে। তারপর যে কোথায় উধাও হয়ে গেল কেউ সন্ধান করতে পারল না। গরুগুলোকে ফিরে আসতে দেখে আনোয়ারের বাবা কাকা সবাই দল বেঁধে লাঠি সরকি আর হ্যারিকেন নিয়ে খুঁজতে বেরোলো। তন্ন তন্ন করে খোঁজা হলো চারিদিক, কিন্তু কোথাও পাওয়া গেল না। অবশেষে তারা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় তালগাছের মতো একটা কঙ্কাল মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। সেখানে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখে সবাই সাহস করে এগিয়ে গেল। দেখল আনোয়ার মরে পড়ে আছে। তার দেহের চারিদিক থেকে কে যেন মাংস খুবলে খেয়েছে। ব্যাপার দেখে আজাদ বলল আনোয়ারের বাপকে, চাচা, নিশ্চয়ই কোথাও চিতাবাঘ লুকিয়ে আছে, এসব তারই কীর্তি। সবচেয়ে বয়োবৃদ্ধ মুস্তাফা বলল, না, তা নয়, এটা নিশ্চয়ই মামদোর কাজ। আজাদ আজকালকার যুগের ছেলে। কলকাতার কলেজে পড়ে সে ভূত প্রেত বিশ্বাস করে না। তাই বলে, ওসব কিছু না, ভূত প্রেত আবার আছে নাকি, ওসব গাঁজাখুরি গল্প। এদিকে আনোয়ারের বাপ ছেলের অবস্থা দেখে আছাড় খেয়ে কাঁদতে শুরু করল। তখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, দূর থেকে কিছুই দেখা যায় না। সেই অন্ধকারের ভেতর থেকে কে যেন করে অট্টহাসি হেসে উঠল। হাসি যেন আর থামতেই চায় না। হাসির শব্দে সকলের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সবাই ছুটে পালালো সেখান থেকে। ভয়ে আজাদের মুখ শুকিয়ে গেল। মুস্তাফা বললে, কে, আমি যা বলেছি ঠিক তাই কি না? এবারে বিশ্বাস হলো তো? সেই রাতটা ভয়ে ভয়ে কেটে গেল। পরদিনই সবাই গিয়ে দেখল আনোয়ারের দেহে আরও খানিকটা মাংস খুবলে খেয়েছে। কি আর করবে, সেই আধখাওয়া দেহটাই গোড় দিয়ে ফিরে এলো সবাই। পরের দিন সবাই অবাক বিস্ময়ে দেখল আনোয়ারের দেহটা মাটি থেকে তুলে খেয়ে ফেলেছে। কফিনটাও ভেঙে একপাশে ফেলে রেখেছে। ক্রমে ক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ল গ্রামে গ্রামে। তার ফলে সূর্য অস্ত যাবার পর সেই পথে লোক চলাচল বন্ধ হয়ে গেল। কিন্তু দিনের পর দিন উপদ্রব বেড়ে যেতে লাগল। তখন হিন্দু মুসলমান সবাই মিলে একটা সভা করল। কিভাবে এর ব্যবস্থা করা যায় তাই নিয়ে অনেক আলোচনা হলো। শেষে একজন বললে, যদি তোমরা নাজিরপুর যেতে পারো তাহলে এর ব্যবস্থা হতে পারে। নাজিরপুর তো অনেক দূর এখান থেকে, প্রায় 10-12 মাইলের কম হবে না। তাহলে সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
তখন আরেকজন বললে, আপনিও তো ভূত প্রেত ছাড়ান, আপনিই যা হোক ব্যবস্থা করে দিন না, খরচপত্র সব আমরা দেব। এই কথা শুনে লোকটি বললে, আমার দ্বারায় হলে আমি ঠিক করতাম, কিন্তু আমার দ্বারা হবে না, ওটা ভয়ঙ্কর মামদো হয়েছে, আমার গুরু ছাড়া ওকে বশে আনতে পারবে না কেউ। তখন সবাই বললে, তাহলে আর উপায় কি, নাজিরপুর যাওয়ার ব্যবস্থাই করা যাক। হ্যাঁ, তোমরা একখানা নৌকা নিয়ে নাজিরপুর যাও, নাজিরপুরের ঘাটে নৌকা বেঁধে তোমরা সোজা মসজিদে চলে যাবে। সেখানে যে ফকির সাহেব আছেন তিনি আমার গুরু, আমার নাম করে তাকে বিপদের কথা জানালে তিনি চলে আসবেন। আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমাদের ক্ষতি করতে না পারে। এই রকম পরামর্শ করে সেদিনকার মতো সভা ভঙ্গ হলো। তার পরের দিনই একটা নৌকা ভাড়া করে 4 জন লোক ছুটল নাজিরপুরের দিকে। বিকেলের দিকে ফকিরকে নিয়ে ফিরে এলো সবাই। সব কথা শুনে ফকির বললে, কোনো ভয় নেই আপনাদের, আমি ব্যবস্থা করছি। সন্ধ্যার পর কবরখানায় এলো ফকির সাহেব, সঙ্গে এলো গ্রামের লোকজন। ফকির সাহেব বললে, আপনারা কেউ আলো জ্বালাবেন না। তারপর একটা বড় শতরঞ্চি পেতে সবাইকে বসিয়ে মন্ত্র বলতে বলতে শতরঞ্চির চারিদিকে কতগুলো সর্ষে ছড়িয়ে দিয়ে বললে, আপনারা এই শতরঞ্চিতে বসে থাকবেন, আমাকে জিজ্ঞাসা না করে গুন্ডির বাইরে যাবেন না কেউ। এইভাবে সবাইকে বসিয়ে ফকির সাহেব কবরস্থানের চারপাশে ঘুরে এসে বললে, কই, এখনো তো তাকে দেখা যাচ্ছে না। সকলে কাতরভাবে বললে, তাহলে কি উপায় হবে ফকির সাহেব? দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। এই বলে ছুরি দিয়ে একটা মানুষের মূর্তি আঁকল। তারপর মন্ত্র পড়ে মূর্তি আর ছুরিটায় ফু দিয়ে খানিকটা চিরে দিল। সঙ্গে সঙ্গে শোঁ শোঁ করে বাতাস এলো। সবাই দেখল কবরখানার একটা কোণে অন্ধকারে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকার হলেও বেশ বোঝা যায় মূর্তিটা বসিরের। সারা দেহটা কালো কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন জল জল করে জ্বলছে। ফকির সাহেব বললে, একে কি আপনারা চেনেন? সকলেই এক বাক্যে স্বীকার করল, হ্যাঁ, ও হলো আমাদের বশির, সাপের কামড়ে মরেছে। ফকির সাহেব বললে, এখন বলুন আপনারা কি চান? ওকে কি এদেশ থেকে তাড়িয়ে দিতে, না একেবারে শেষ করে দিতে চান? কেউ কেউ বললে, এদেশ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হোক। আবার কেউ বললে, তাড়িয়ে দিয়ে কি লাভ, যেখানে যাবে সেখানেই লোকের অনিষ্ট করবে, তার চেয়ে ওকে শেষ করে দিন। ফকির সাহেব তখন মন্ত্র পড়তে পড়তে মাটিতে আঁকা মূর্তিটার গায়ে ছুরি দিয়ে চিরে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তিটা লাফালাফি আর দাপাদাপি করতে লাগলো। আর মুখে নানা রকম বীভৎস শব্দ করতে লাগলো। ফকির সাহেব বললে, অনেক লোকের ক্ষতি করেছিস, তোকে ক্ষমা করলে পাপ হবে। নাকি সুরে আওয়াজ ভেসে এলো, আর কখনো কারো ক্ষতি করব না, এবার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ফকির সাহেব আর কোনো কথা না বলে মাটিতে আঁকা মূর্তিটার বুকে ছুরিটা গেঁথে দিল। একটা কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার করে ছায়ামূর্তিটা পড়ে গেল। মাটিতে পড়ে একবার ছটফট করে স্থির হয়ে গেল।
তখন ফকির সাহেব সকলকে বললে, আপনারা এবারে আলো নিয়ে আমার সঙ্গে আসুন। আলো হাতে নিয়ে সকলে ফকির সাহেবের পিছনে পিছনে গিয়ে দেখল একটা কঙ্কাল পড়ে আছে মাটিতে। কি ভয়ঙ্কর দেখতে! চোখের বদলে দুটো গর্ত, নাকের বদলে একটা গর্ত, যেন দাঁত বার করে গিলতে আসছে। শেষে ফকির সাহেবের আদেশে একটা কফিন বাক্সে কঙ্কালটাকে ভরে গোড় দেওয়া হলো। সেদিন থেকে মামদোর উপদ্রব কমে গেল, লোকে শান্তিতে বাস করতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন সুজিত নাথের লেখা গল্প মানুষ খেকো ভূত। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।